ওকে, আমরা শতকরার চ্যাপ্টারে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 16 নাম্বার, 16 দাগের অঙ্ক। আর একটা অঙ্ক দেখো 20 দাগের অঙ্ক। তোমরা একটু ভালো করে পড়ে দেখো, 16 এবং 20 দুটো একই ধরনের অঙ্ক। তো এই দুটো অঙ্ক একটু অন্য টাইপের, তোমাদেরকে আমি করাবো এই দুটো অঙ্ক একটা অন্য দিনে। এবং এই শুধু এই দুটো অঙ্কের নয়, এর সাথে আমরা আইডিয়াল গণিতের কিছু অঙ্ক আছে ঠিক এই টাইপের, এত পার্সেন্ট পাস করেছে, এত পার্সেন্ট ফেল করেছে, হ্যাঁ, দুটো সাবজেক্টেই পাস, দুটো সাবজেক্টেই ফেল, এই জাতীয় অঙ্ক হলে আমরা কি করে করব সেটা আমরা একটা অন্য ক্লাসে ডিসকাস করব। পুরো একটা ক্লাস লাগবে সেক্ষেত্রে। হ্যাঁ, তো সেখানে এক্সট্রা কি, সেখানে এক্সট্রা বলতে আমরা আইডিয়াল গণিতের কিছু অঙ্ক করব তার সাথে, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে আমরা তাহলে শুরু করছি 17 দাগের অঙ্ক, ঠিক আছে? দেখো কি বলেছে, একজনের বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, তারপরে 20% হ্রাস পেয়েছে। তো মনে করো একজনের বেতন 20% প্রথমে বৃদ্ধি, তারপরে আবার 20% হ্রাস। তোমরা অনেকেই ভাবছো তাহলে তো একই বেতন থাকবে। তো একজনের বেতন মনে করে ছিল 1000 টাকা, তার 20% যদি বৃদ্ধি পায়, তার মানে কি 1000 মানে 1000 তো ছিল, প্লাস আরো 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে এর উপরে 20%, তার মানে 1000 এর এর মানে গুণ 20% করলে কত হবে? তার মানে এটা বাই 20, তার মানে 1000 ছিল প্রথমে তোমার, আর এখন বেড়ে হবে কত? 200। এর 20% করলে হবে 200, তাহলে এখন হয়েছে কত? 1200 টাকা। 1200 টাকা। আবার বলছি দেখো, আবার 20% হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস যখন পেয়েছে কার উপরে হ্রাস পাবে? এইটার উপরে তো, এটার উপরে তো নয়। তাহলে 1200, তার থেকে আমি আবার মাইনাস দেবো, হ্রাস মানে মাইনাস 1200 গুণ 20% হ্রাস। এটা করলে যেটা হবে সেটা হবে তার ফাইনাল অ্যান্সার, সেটা হবে তার ফাইনাল, তার আয়। এখন কতটা হলো, এই অঙ্কটা এইভাবে করলে আমরা হবে না। তো আমরা কি করব? আমরা 100 ধরে করব। ধরি, কেন এক্ষেত্রে 100 ধরে করব? দেখো ওখানে বলে যে কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হলো বা কত পার্সেন্ট পরিবর্তন হলো। তাহলে আমরা যদি 100 ধরে করি তাহলে এক চান্সে সেটা বেরিয়ে যাবে। ধরি আমিনা বিবির বেতন বেতন 100 টাকা, 20% বৃদ্ধি পেলে বেতন হয় কত? 120 টাকা, তাই তো? তাহলে এখন কথা কি বলেছে দেখো, যদি 20% আবার হ্রাস করি তাহলে বেতন কত পরিবর্তন হবে? তাহলে সম্পর্ক কি? বেতনের পরিমাণ আর হ্রাসের পরিমাণ। তাহলে বেতন যখন ছিল 100 টাকা, হ্রাস পেয়েছে, মানে দ্বিতীয়বারের ক্ষেত্রে বলছি, বেতন 20% হ্রাস পেয়েছে, পরে 20% হ্রাস হয় তো, 20% হ্রাস হয় তো, এটা হ্রাস হবে। তাহলে দেখো 20% হ্রাস মানে কি, আমার যদি 100 টাকা থাকে তাহলে পরিমাণ হ্রাস হয়ে কত হয়েছে? 80 টাকা হ্রাস হয়েছে। তাহলে আমার পরিমাণ কত এখন? 120 টাকা। তাহলে হ্রাস কত? জানি না। তাহলে বেতনের পরিমাণ আমার 100 ছিল, হ্রাস হয়েছে কত? হ্রাস হয়ে বেতন কত হয়েছে? 180 টাকা। তাহলে আমার বেতনের পরিমাণ 120 টাকা হলে কত হবে? তাহলে হ্রাস হয়ে হ্রাসের পরে যে পরিমাণ সেটা হচ্ছে 80 টাকা। তাহলে এখান থেকে বার করো 100:120, তাহলে 80 হ্রাসের পরের বেতন, হ্রাসের পরিমাণ, তাহলে কত হবে? 100/120 = 80
ওই জিজ্ঞাসা চিহ্ন যেটা ওইটা। তাহলে এখান থেকে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কি বেরোবে, বা দ্বিতীয়বারে যে বেতন সেটা কত বেরোবে, সেটা ইকুয়াল টু আমি এক চান্সে করে দিচ্ছি 80 গুণ 120/100, কাটবে 8 12 96, 96 টাকা। কত হবে তাহলে এটা 96। তাহলে এবার একটা জিনিস দেখো, 20% প্রথমে বেড়েছে, তারপরে সরি হ্যাঁ 20% প্রথমে বৃদ্ধি, তারপরে 20% হ্রাস। তাহলে 20% বৃদ্ধি পেয়ে আমার হয়েছে 120 টাকা, আবার এর উপরে 20% কমেছে, 20% কমে কত হয়েছে 96 টাকা। তাহলে ফাইনালি ওর হ্রাস বা বৃদ্ধি কত হলো, দেখো ফাইনালি যখন বলবো তার মানে পূর্বের অবস্থা থেকে ভাবতে হবে। পূর্বে কি ছিল, অনেক আগে 100 টাকা, তাহলে 20% বৃদ্ধি আবার 20% কম, সেটা হয়ে কত হলো 96 টাকা। তাহলে 100 টাকায় কি কমেছে, তো কত টাকা কমেছে 4 টাকা। তাহলে কত পার্সেন্ট পরিবর্তন হলো, 4% পরিবর্তন হলো। সেই 4% পরিবর্তন কিভাবে হয়েছে, বৃদ্ধি না হ্রাস, হ্রাস হয়েছে। তাহলে 100 - 96 = 4। তাহলে 100-র মধ্যে তার বেতন কমে হয়েছে 96, তার মানে তার শতকরা কত কমেছে, 4% কমেছে, শতকরা 4% বেতন কমেছে। ঠিক আছে। এরপরে দেখো 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কটা কি বলেছে, এটা আয়তক্ষেত্র বলেছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, x ধরলে হবে। এক্ষেত্রে আমরা একটু অন্য নিয়মে করছি। এক্ষেত্রে আমরা একটু অন্য নিয়মে করছি। প্রথমে আয়তক্ষেত্রের ছবিটা আঁকি। দেখো প্রথমে আয়তক্ষেত্রের ছবিটা আঁকি। আচ্ছা, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কখনো তো এক হয় না, তাহলে আমি যদি এটাকে x ধরি, তাহলে এটাকে আমার y ধরতে হবে, y ধরতে হবে। তো তো এটা এটা মনে করো প্রথমে 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 সবার প্রথমে এত ছিল, তারপর দেখো 15% বেড়েছে কি দৈর্ঘ্য, আর প্রস্থ হ্রাস হয়েছে কত 15%। তাহলে এর থেকে 15% কমবে এবং এর থেকে 15% বাড়বে, তো সেটা করা খুব কষ্ট হয়ে যাবে। আমরা কি করব, 100x ধরবো। তাহলে দেখো 100-এ বৃদ্ধি বা কম অনেক সহজে হয়ে যায়। এবারে তোমরা বলো 100x আর 100y কি এক, কখনোই এক হয় না, কারণ x আর y এর ভ্যালুই তো আলাদা। তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 100x, প্রস্থ কত 100y, ক্ষেত্রফল কত এত বর্গ একক। আচ্ছা, এগুলো সব একক লিখতে হবে। সেকেন্ড বারে কি বলছে দেখো, সেকেন্ড বারে বলছে আমাকে যে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 15% কমেছে। তাহলে 15% দৈর্ঘ্য বাড়ালে হয় কত হবে 115x একক। প্রস্থ 15% কমালে হবে কত হবে 85y একক। তাহলে ক্ষেত্রফল কত 115 গুণ 85 ইন্টু xy বর্গ একক। ঠিক আছে। এবার একটা কথা বলি, এখন আমরা জানি না আসলে বেড়েছে না কমেছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে গুণ করতে হবে, এটাকে আমাকে গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা গুণ করি কি হবে 115/85।
তাহলে হলো কত 9775xy। আর আগে আমার কত ছিল 10000। তাহলে কে বেশি? এটা বেশি। তাহলে ক্ষেত্রফল হ্রাস হয়েছে তো। কত? মাইনাস এটাকে বিয়োগ করলে কত হবে? এত বর্গ একক। বিয়োগ করলে এত হবে তো। তাহলে ক্ষেত্রফল হ্রাস হয়েছে কত? এত বর্গ একক। আচ্ছা এবার একটা কথা বলি, এই যে ক্ষেত্রফলটা হ্রাস হয়েছে কতর মধ্যে হ্রাস হয়েছে? এই যে 10,000-এর মধ্যে। তাহলে 10,000 xy আগে ছিল, এখন হ্রাস পেয়েছে এত পরিমাণ। তাহলে 10,000 xy তে হ্রাস পেয়েছে এত, তাহলে 100 পাবে কত? তাহলে ক্ষেত্রফল এবং হ্রাসের পরিমাণ সম্পর্কটা কি হবে? ক্ষেত্রফল আর হ্রাসের পরিমাণ। লিখে দাও, ক্ষেত্রফল কত ছিল? 10,000 xy, হ্রাস পেয়েছে কত হয়েছে? 225 xy। তাহলে ক্ষেত্রফল যদি 100 হয়, হ্রাস পাবে কত? এই সম্পর্কটা বার করে ফেলো, এই হিসাবটা বার করে ফেলো। এটা হবে তাহলে কত? 225 xy বাই 100 xy। এটা হবে 2 দেখো ভালো করে, প্রথম থেকে আমি বলছি। আমি দৈর্ঘ্য ধরলাম x 100x, প্রস্থ ধরলাম 100y। তাহলে দৈর্ঘ্য 100x, প্রস্থ 100y। ক্ষেত্রফল তাহলে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা গুণ করতে হবে। তাহলে 100 আর 100 গুণ করলে 10,000, আর xy গুণ করলে হয় xy। তাহলে এত বর্গ একক, এটা হচ্ছে বর্গ একক। এখন ব্যাপার হচ্ছে, বলেছে দৈর্ঘ্য 15%, 15% বাড়াতে হবে, আর প্রস্থ 15% কমাতে হবে। তো দৈর্ঘ্য 15% বাড়ালে হবে 115x, প্রস্থ হবে 85y। 100 থেকে কমালে কত হয়? 85। এক্ষেত্রে ক্ষেত্রফল কত হলো? 9775xy বর্গ একক, এত বর্গ একক। তাহলে আগে ছিল আমার 10,000, এখন হয়েছে 9,775। তাহলে কমেছে কত? কমেছে এই যে এই পোর্শনটা কমেছে, এত কমেছে। এখন কমেছে যেটা, সেটা কতর উপরে কমেছে? আগে যেটা ছিল তার উপরে কমেছে তো। তাহলে 10,000 xy তে কমেছে 225 xy, তাহলে 100 কমবে কত? তোমাকে পার্সেন্টেজে ক্ষেত্রফল কত কমেছে সেটা বার করতে হবে। আচ্ছা আমি এই জায়গাটা একটু শর্টকাটে করলাম, এই যে এই জায়গাটা তোমরা এখানে কিন্তু লিখে করবে 10। এখানে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় লিখবে হ্রাসের পরিমাণ। সেক্ষেত্রে আমাদের হ্রাসের পরিমাণ তাহলে কত বেরোবে? এইটা কাটাকুটি করে দুটোর আগে দশমিক চলে আসবে, 225 তার নিচে 100, তাহলে দুটোর আগে দশমিক চলে আসবে, যেহেতু দুটো শূন্য আছে। তাহলে 2.25% হ্রাস পাবে, ক্ষেত্রফল হ্রাস পাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত থাক। 19-এর অঙ্কটা করতে হবে না, 19-এর অঙ্কটা পারলে করবে। ওই একই অঙ্ক, এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তো যেহেতু 4 দেয়ালের ক্ষেত্রফল তাহলে বার করা তোমরা বুঝতে পারছো, এক একটা দেয়ালের বার করতে হবে, 4টে দেয়ালের জন্য আলাদা আলাদা বার করতে হবে। অঙ্কটা খুব বড় হয়ে যাবে, অতটা ইম্পর্টেন্টও না। তো তোমরা এই অঙ্কগুলি ভালো করে একটু প্র্যাকটিস করবে। আর যেগুলো আমি করলাম না, যেমন মনে করো উৎপল বাবু 14 দাগের অঙ্ক, এগুলো তোমরা একটু চেষ্টা করবে। আর আরেকটা জিনিস, যে 16 এবং 20 দাগের যে অঙ্ক, 16 এবং 20 দাগের যে অঙ্ক, এই জাতীয় অঙ্কগুলো আমি আইডিয়াল গণিতের আরো এই টাইপের অঙ্ক আছে, সেগুলো একসঙ্গে একদিন করাবো। ঠিক আছে? দেখো 16 দাগের অঙ্কটা, যেটা আমি আগের দিনে বলেছিলাম যে এই জাতীয় অঙ্কগুলো আমরা কি করে করব সেটা আজকে একটু দেখাবো। তো তার সাথে সাথে আমরা আইডিয়াল গণিতেরও কিছু অঙ্ক করব। আইডিয়াল গণিতের এই জাতীয় অঙ্ক, এই 16 দাগের অঙ্কের মতো আইডিয়াল গণিতের কিছু অঙ্ক আমরা করব।
তো আমরা আইডিয়াল গণিতটাও সাইডে খুলে রাখবো। তো তোমাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে বই, টেক্সট বই এবং আইডিয়াল গণিত দুটোই খুলে রাখো। তো প্রথমে দেখো অঙ্কটা পড়া যাক কি বলেছে। বলছে কোনো এক বছরের নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। তো একটা জিনিস এইটুকু পড়ে কি বোঝা যাচ্ছে, তার মানে কোনো একটা পরীক্ষা, সেখানে বাংলায় পাশ করেছে কত, 85%। আগে আমি অঙ্কটা বোঝাচ্ছি, কি করে করবো সেটা পরে বলছি। আর অঙ্কে কত, 70%। আর 65% উভয় বিষয়। উভয় মানে কি, এই বাংলাতেও এবং অঙ্কেতেও। তো মনে করো এটা এই 85% ছেলে মেয়েকে আমরা এই বৃত্তের মধ্যে রাখলাম, 85% ছেলে মেয়েকে আমরা এই বৃত্তের উপরে রাখলাম। আর তার মানে এর মধ্যে সমস্ত 85% ছেলে মেয়েগুলো আছে যারা বাংলায় পাশ করেছে। আর এই বৃত্তের উপরে অঙ্কের ছেলে মেয়ে যারা পাশ করেছে তার সেগুলোকে রাখলাম। এবার একটা জিনিস দেখো, দুটো বৃত্তের মাঝখানে যে অঞ্চলটা, এই অঞ্চলটা, তাহলে এই অঞ্চলের ছেলে মেয়ে যারা, তারা বাংলাতেও পাশ করেছে, তারা অঙ্কতেও পাশ করেছে, উভয় বিষয়ে। তার মানে তাহলে মিডিলের যে পোর্শনটা, এরা কি উভয় বিষয়। এই উভয় বিষয়ে কতজন, উভয় বিষয়ে বলছে 65 জন। তাহলে আমি এখানে তীর চিহ্ন দিয়ে লিখছি উভয় বিষয়ে কতজন, 65 জন। তাহলে ভালো করে একটু খেয়াল করো, এটা তো এই এই যে বৃত্তটা আমরা এঁকেছি এর মধ্যে টোটাল 85। তো তাহলে 85-র মধ্যে এইটুকু অঞ্চলে আবার বলেছে কত, 65। তাহলে এই টোটালটা 85 আর এইটুকু অঞ্চলে হচ্ছে আমার 65। তাহলে এই অঞ্চলটুকু কত, যেটা আমি ডট ডট দিয়ে প্রকাশ করছি, এই অঞ্চলটা তাহলে কত, তাহলে এই অঞ্চলটা হবে কত, 85 মাইনাস 65 মানে 20%। তাহলে এই 20% কি, এই 20% হলো যারা শুধুমাত্র বাংলায় পাশ করেছে। এই অঞ্চলে কি বাংলা এবং অঙ্কে দুটোতেই তো, তাই এই পোর্শনটা যদি আমরা বাদ দিয়ে দেই, দেখো এই পোর্শনটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে যেটুকু পড়ে থাকছে অর্ধেক চাঁদের মতো, তাহলে সেই অঞ্চলটা কি শুধু বাংলায় যারা পাশ করেছে তারা। তাহলে এই 20% শুধুমাত্র বাংলায় পাশ করেছে এই ডট ডট অঞ্চলের। আর এই 65 মানে যেটা দাগ দেওয়া অঞ্চল, সেটা হচ্ছে অঙ্কতেও পাশ করেছে এবং বাংলাতেও পাশ করেছে। সেম একই ভাবে দেখো অঙ্কে এখানে 70 জন, তাহলে টোটাল 70 জন, এই পোর্শনটা টোটাল হচ্ছে 70। তার মধ্যে 65 হচ্ছে এই দাগ দেওয়া অঞ্চল, তাহলে পড়ে আছে কত, 5%। এটা তাহলে কত, 5%। তাহলে শুধুমাত্র অঙ্কে পাশ করেছে তাহলে কতজন, 5%, যেটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এবার দেখো কোশ্চেনে কি বলেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিয়েছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা 120 জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, 120 জন। তাহলে 120 জন মোট পরীক্ষার্থী, তাহলে মোট পরীক্ষার্থী ইকুয়াল টু 120। কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন। উভয় বিষয়ে A+ পেয়েছে মানে কত, 65%। উভয় বিষয়ে দুজনাই আছে, তাহলে 65% কার না, 120 জনের ভিতরে। তাহলে মোট পরীক্ষার্থী আমার কত, তাহলে উভয় বিষয়ে A+ কত হবে, 120 জন এর 65%। 120 জন এর 65%। তাহলে 120 গুণ কত হবে, 65/100। কাটাকুটি করো, আটাত্তর জন। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কতজন, 78 জন। উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন, 78 জন। এবারে চলে এসো শুধুমাত্র বাংলায়
এ প্লাস পেয়েছে কতজন শুধুমাত্র বাংলায়, তাহলে শুধুমাত্র বাংলায় পেয়েছে কতজন, এই যে ডট ডট অঞ্চলের এই অঞ্চলটা বাদ, এই অঞ্চলটা বাদ, শুধুমাত্র বাংলায় কি এই ডট ডট অঞ্চল, তো এই অঞ্চলটা তো উভয় বিষয়ই পেয়েছে, তাহলে উভয় বিষয় থেকে যদি বাদ দেই তাহলে শুধুমাত্র বাংলায় যারা এ প্লাস পেয়েছে, শুধুমাত্র বাংলায় যারা এ প্লাস পেয়েছে তারা কিন্তু কেউ অঙ্কে এ প্লাস পায়নি। আবার বলছি শুধুমাত্র, শুধুমাত্র কথাটার অর্থ হলো অনলি বাংলায় এ প্লাস পেয়েছে, তার মানে যারা উভয় বিষয়ে পেয়েছে তারা তাদের ধরবো না, তাহলে উভয় বিষয়ে ধরবো না, না ধরে যদি আমরা লিখি উভয় বিষয়ে ছাড়া শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে, তাহলে শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে তাহলে কতজন হবে 120, না তার আগে আমাকে বার করতে হবে কত, টোটাল বাংলায় কত 85, টোটাল বাংলায় কত 85 মাইনাস 65 সমান সমান 20%। তো এটা তো পার্সেন্টেজে বেরোলো, এবার জোনে যদি বার করি তাহলে পরীক্ষার্থী সংখ্যা এই না বাংলায় এ প্লাস পরীক্ষার্থী সংখ্যা, বাংলায় এ প্লাস পরীক্ষার্থী সংখ্যা কত হবে তাহলে 120 গুণ 20/100, 24 জন, 24 জন। 3 নাম্বার চলে এসো, শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে, দেখো তোমরা অঙ্কে এ প্লাস পেয়েছে তোমরা এটা বার করতে পারবে, বাংলায় যেমন বার করেছো 85 মাইনাস 65, তাহলে এটা কত হবে 70 মাইনাস 65, তাহলে 5%, তাহলে 120 এর 5% কত হবে 6 জন, শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে। আচ্ছা উভয় বিষয়ে এ প্লাস পায়নি, এইটা খুব ইম্পর্টেন্ট, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। আচ্ছা একটা জিনিস দেখো, তাহলে টোটাল এ প্লাস পাওয়া ছাত্রছাত্রী কতজন, বাংলায় এ প্লাস পেয়েছে কতজন 20 জন, মোট এ প্লাস পাওয়া পরীক্ষার্থী সমান সমান কত হবে 20 প্লাস এই 20% তো এ প্লাস পেয়েছে, এদিকে এই 5% শুধুমাত্র যারা অঙ্কে তারাও এ প্লাস পেয়েছে, প্লাস 65% এরা উভয় বিষয়ই পেয়েছে, তাহলে কত হবে 70-90%, তাহলে মোট এ প্লাস পাওয়া পরীক্ষার্থী কতজন 90%, তাহলে মোট এ প্লাস পায়নি পরীক্ষার্থী কতজন, অতএব এ প্লাস পায়নি পরীক্ষার্থী হলো কত হবে 100 মাইনাস 90 কত 10%, 10%, তাহলে সেই 10% মানে কতজন 120 গুণ 10/120 দিয়ে সবকে করতে হবে, তার কারণ 120 হচ্ছে মোট পরীক্ষার্থী সংখ্যা 12 জন। তাহলে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে উভয় বিষয়ে এ প্লাস পায়নি, এটা হলো 4 নাম্বার কোশ্চেন, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায়নি তাহলে কতজন 12 জন, বুঝতে পেরেছো? আচ্ছা একই ভাবে তোমরা অঙ্কটা ধীরে ধীরে দেখো আর আইডিয়াল গণিত বইটা বার করো, পেজ নাম্বার 77 বীজগণিতের, সরি এটা পাটিগণিতের 77, পাটিগণিতের 77। আচ্ছা এটা সবাই বুঝতে পেরেছো? বুঝতে না পারলে পুনরায় আবার দেখবে, আইডিয়াল গণিতের 77, পাটিগণিত পোরশনে 77। কি বলেছে দেখো, প্রথমে বলছি 31 দাগের অঙ্ক কি বলেছে, একটা পরীক্ষায় পরীক্ষার্থী 70% ইংরেজিতে, অঙ্কে পাস করেছে 70%, আর 65% উভয় বিষয়ে পাস করেছে। দেখো আগের মতনই অঙ্কটা, তোমরা এটা করার নিজেরা চেষ্টা করবে, আগের মতনই অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে।
31 আর 32 তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি বড় অঙ্কটা করাচ্ছি। 33-এর অঙ্ক কি বলে দেখো, মোট পরীক্ষার্থীর 35% ইংরাজিতে, 40% গণিতে এবং 15% উভয় বিষয়ে ফেল। এটা হচ্ছে ফেলের। তাহলে উভয় বিষয়ে যখনই আসবে তখন এরকম মাঝখানের অঞ্চল থাকবে। সেই মাঝখানের অঞ্চলটা কিসে কিসে ফেল করেছে? 35% ইংরাজিতে। এইটা বোঝার জন্য, এটা পরীক্ষায় তোমরা করতেও পারো নাও করতে পারো, এটা বোঝানোর জন্য। তাহলে ইংরাজিতে ফেল 35%, 40% অঙ্কে, আর 15% হচ্ছে উভয় বিষয়। 15% হচ্ছে উভয় বিষয়। যদি মোট পরীক্ষার্থী বলেছে কতজন? 400 জন। মোট পরীক্ষার্থী কতজন? 400 জন। তাহলে এই অঞ্চলটা হচ্ছে কি শুধুমাত্র ইংরেজিতে ফেল। তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল কত? শুধুমাত্র ইংরাজিতে ফেল কত হবে? 35 মাইনাস 15 মানে 20%। শুধুমাত্র অঙ্কে ফেল কত হবে? 40 মাইনাস 15, 25%। এবার কি বলেছে দেখো, যদি উভয় বিষয়ে 400 জন পাস করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে উভয় বিষয়ে বলেছে 400 জন পাস করে, তাহলে আমাকে বার করতে হবে উভয় বিষয়ে কত পার্সেন্টেজ পাস করে। দেখো এরা 20% ফেল, 15% ফেল, আর এই 25% ফেল। তাহলে টোটাল ফেলের পরিমাণ কত? এইটা প্লাস এটা প্লাস এইটা কত হবে? 30, 40, 60। তাহলে মোট ফেলের পরিমাণ বা মোট ফেলের শতকরা পরিমাণ কত হবে? 20, 15, 25 সমান সমান কত? 60%। ঠিক আছে, তো এই 60% সমান সমান কত? এই 60% সমান সমান হচ্ছে 600 জন।